ফোনটা লাউড স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করে যামিনী। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? তুমি করে বললে ফেললাম। সরি। রায়দা হেসে বলে। তুমি বললা, তুমি বলবা আমাকে? আপনি ডাক কেমন পরপর লাগে। তুমি হঠাৎ ঢাকা ফিরে গেছো, আমাকে জানালে না কেন? যামিনী প্রশ্ন করে। আসলে আপু ইমার্জেন্সি কল এসেছিল, তাই হুট করে চলে এসেছি। তোমরা কবে ফিরবে? রায়দা বলে। যামিনী উত্তর দিতে নিলে সায়ন ফোন কেড়ে নেয়। লাউড স্পিকার বন্ধ করে ফোন নিজের কানে নেয় সে। খবরদার, কল কাটা দুঃসাহস করবে না। তুমি কি ভেবেছ আমার ব্লক করলে আমার হাত থেকে ছাড়া পেয়ে যাবে? গম্ভীর গলায় সায়ন জিজ্ঞেস করে। আমি কিছু ভাবিনি। সবসময় উল্টাপাল্টা আপনিই ভাবেন। জামিনী আপুকে ফোনটা দেন, না হলে আমি কল কেটে দিব। রায়দা বিরক্ত হয়ে জবাব দেয়। তার আমি না করে আমি দুটো প্রশ্ন করব, তুমি জবাব দিবা। আপনি আমায় হুমকি দিচ্ছেন মিস্টার ইমতিয়াজ সায়ন? যেটা মনে করো সেটাই। সব বাদ, তোমার শরীর কেমন আছে সেটা বলো আগে। আমিও ভালো আছি, আমার শরীরও ভালো আছে। আর কিছু? তুমি না বলে চলে এসছো কেন? আমাকে এখনো ভয় পাও? জি না। আপনাকে কেন? কাউকেই আমি ভয় পাই না। আপনাকে জাস্ট আমার বিরক্ত লাগে, মোটেও সহ্য হয় না আপনাকে আমার। ভয় পাও না বলেই বিয়ে হওয়ার পরের দিন দুপুরেই গ্রাম থেকে পালিয়েছ। তুমি ভয় পাচ্ছিলে যদি ইমতিয়াজ শাওন এসে অধিকার খাটিয়ে তোমায় নিয়ে যায়। সায়নের এমন কথায় রায়দা মৃদু কেঁপে ওঠে। আপনার যা ইচ্ছে ভাবতে পারেন, এতে আমার কিছুই যায় আসে না। তুমি কোথায় আছো ঠিকানা দাও, আমি একবার তোমার সাথে দেখা করতে চাই, গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। কিছু বলার হলে এখন বলেন। শিওর? এখন বলবো? হ্যাঁ বলেন, শুনছি। ভালোবাসি তোমায় রি, খুব জলদি আমাদের দেখা হবে। নিজের খেয়াল রাখবা আর সাবধানে থাকবা। বাসায় ফিরে আমার নাম্বার থেকে কল দিব, তুই নাম্বারটা আনব্লক করে রেখো। কথাগুলো বলে সায়ন কল কেটে দেয়। রায়দা ফোন কানে দিয়েই আগের অবস্থাতেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙে পায়েলের ডাকে। কি রে, এখানে কি করস? রুমে চল। পায়েল রায়দার বাহুতে হাত দিয়ে বলে। কিছু না, চলে। পায়েলের সাথে রায়দার রুমে চলে যায়। যামিনীকে নামিয়ে দিয়ে সায়ন গাড়ি ঘুরিয়ে বাসায় ফিরে আসে। গ্যারেজে গাড়ি রেখে লাগেজ নিয়ে বাসায় ঢুকে যায় সে। কলিং বেল দিলে নিপা এসে দরজা খুলে দেয়। নিবাকে এসেছে এই সময়? সায়নের মা মিসেস রিনা রান্নাঘর থেকে জিজ্ঞেস করে। সায়নের কাছ থেকে লাগেজ নিয়ে নিপা বলে। লাগবে না, তুই কাজ কর, আমি রুমে যাচ্ছি। কে এখন আর বিরক্ত করবি না আমাকে। রুমের দিকে যেতে যেতে সায়ন বলে। তুই এত জলদি ফিরলি যে, কিছু হয়েছে? মিসেস রিনা সায়নের পথ আটকে জিজ্ঞেস করে। কিছু হয়নি, সরো, ফ্রেশ হয়ে পরে বিস্তারিত বলবো। সায়ন তার মাকে এড়িয়ে ঘরে যায়। মিসেস রিনা বুঝতে পারে কিছু একটা হয়েছে। সায়নের বিয়ের ব্যাপারটা সায়নের পরিবারের কেউ এখনো জানে না। ভাইয়া ফিরেছে? কই, রুমে? সায়ন্তিকা নিজের রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে। রুমে মাত্র ঢুকলো। মিসেস রিনা জবাব দেয়। সায়ন্তিকা দৌড়ে গিয়ে সায়নের রুমে ঢুকে। ওয়ার্ড্রপ থেকে সায়ন নিজের গেঞ্জি বের করছিল তখন। ভাইয়া, বিকালে আমি একটু শপিং মলে যাব। সায়নের বিছানায় বসে পা দোলাতে দোলাতে সায়ন্তিকা বলে। তো যাবি, আমি কেন বলছিস? বিরক্ত হয়ে সায়ন জবাব দেয়। বলছিলাম আমাকে একটু নিয়ে যাবা প্লিজ। ড্রাইভার চাচার শরীর খারাপ, না হলে তার সাথেই যেতাম। সায়ন্তিকা জোরপূর্বক হেসে জবাব দেয়। ওভার ডেকে যা, আমি পারবো না। কথাটা বলে সায়ন ওয়াশরুমে ঢুকে যায়। মা, ভাইয়াকে বলো না নিয়ে যেতে। সায়নের রুম থেকে বের হয়ে নাকা কান্না করতে করতে সায়ন্তিকা নিজের মায়ের কাছে গিয়ে বলে। আচ্ছা, আমি দেখছি সায়নকে বলে। মিসেস রিনা মেয়েকে আশ্বস্ত করে। গোসল সেরে বের হয়ে সায়ন বিছানায় বসে ফোন হাতে নিয়ে আবারও রায়দাকে কল দেয়। কল দিয়ে সায়ন চরম হতাশায়। রায়দা তার নাম্বার এখনো ব্লকে রেখেছে। নিপা এসে চা দিয়ে যায় সায়নকে। চা খেতে খেতে রায়দার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রায়দার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি পেয়ে যায়। শেষে হোয়াটসঅ্যাপে গেলে একই নাম্বার থেকে খোলা রায়দার হোয়াটসঅ্যাপ আইডিও পেয়ে যায়। রায়দার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপলোড করা ছবিগুলো সায়ন দেখতে থাকে। তখনই মিসেস রিনা রুমে আসে। তোর কি আজকে কোনো কাজ আছে? বিছানায় বসে মিসেস রিনা বলে। কাজ নেই, তারপরও তোমার মেয়েকে নিয়ে বের হতে পারবো না। ওর সাথে বের হলে আমার পকেট খালি করে দেয়। এমন চলতে থাকলে আমার বউ এসে ওর যন্ত্রণায় পালাবে। ফোনের দিকে চোখ তুলে সায়ন জবাব দেয়। দেখছো মা, বিয়ে করেনি এখনই বউয়ের জন্য কি দরদ। পর্দার আড়াল থেকে বের হয়ে সায়ন্তিকা বলে। এত কষ্ট করে বিজনেস মেনটেন করে শুধু বউয়ের জন্যই। সায়ন উঠে সায়ন্তিকার মাথায় থাপ্পড় দিয়ে বলে।
এমনভাবে বলছিস মনে হচ্ছে বউই সব তোর। বিয়ে করার আগে আমরা পর, বিয়ে হলে তো তোকে খুঁজেই পাবো না। মিসেস রিনা মন খারাপ করে বলে। ঠিক আছে, বুঝেছি। আপনার মা মেয়ে আর ড্রামা করেন না। আমি মলে নিয়ে যাব, তবে তোমার মেয়ে যা কিনবে সেই টাকা তুমি দিয়ে দিবা। সায়ন কথাগুলো বলে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে দেব, খাবার দিচ্ছি খেয়ে নে। কথাটা বলে রিনা সায়নের রুম থেকে বের হয়। সায়ন থেকেও ভাইয়ের পিছন পিছন যায়। সায়ন শুয়ে শুয়ে রায়দার প্রোফাইল থেকে ডিটেলস কালেক্ট করতে শুরু করে। দুপুরে রুহি, অর্ক, বাপ্পি আর পায়েল মিলে রান্না করে। রায়দা, ফাহিম বসে বসে ওদের রান্না দেখে। মূলত রান্নায় রুহি করছে, বাকি তিনজন হেল্প করতে এসে উল্টো কাজ বাড়িয়েছে। মিসেস ফিরোজা বাসায় ফিরে 4টার দিকে। ততক্ষণে সকলে খেয়ে রেস্ট করে। বিকেল 5টা বাজতে মিসেস ফিরোজাকে বাসায় রেখে উবার ডেকে সকলে চলে যায় শপিং মলে। 1 ঘন্টা ঘোরাঘুরির পর পায়েল জানায় যা প্রয়োজন ছিল কেনা হয়েছে, এখন এখান থেকে বের হয়ে অন্য কোথাও যেতে। সকলে একত্রে হাঁটতে থাকে। বাপ্পির ফোনে কল আসলে সে কল রিসিভ করে একটু সাইডে গিয়ে কথা বলতে শুরু করে। হ্যালো আম্মু, শুনতে পাচ্ছ? আমি বাইরে, পরে কল দিই। হ্যালো আম্মু। এক সাইডে দাঁড়িয়ে বাপ্পি কথা বলার চেষ্টা করছিল। বিরক্ত হয়ে কান থেকে ফোন নামিয়ে পাশ ফিরে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। রায়দা, অর্ক, রুহি, পায়েল, ফাহিম অনেকটা আগে চলে গেছে বাপ্পিকে ছেড়ে। হুট করে বাপ্পি একটা মেয়ের সাথে ধাক্কা খায়। যেমন তেমন ধাক্কা না, এমন ধাক্কা খায় মেয়েটার হাতে আইসক্রিম ফ্লোরে পড়ে যায়। সরি আপু, আমি খেয়াল করিনি। মেয়েটাকে বাপ্পি বলেই। তখনই মেয়েটা চিৎকার করতে শুরু করে। এই, আপনার কি চোখের সমস্যা? আমার আইসক্রিম ফেলে দিলেন। চিৎকার করে মেয়েটা বলে। বাপ্পি অবাক হয়ে মেয়েটার কথাবার্তা শুনে থাকে। চিৎকারের শব্দ শুনে বাপ্পির বন্ধুরা পিছনে থাকে। সকলে দৌড়ে বাপ্পির কাছে আসে। কি হয়েছে? রায়দা বাপ্পিকে জিজ্ঞেস করে। এই লোকটা আমার আইসক্রিম ফেলে দিয়েছে। পাবলিক প্লেসে হাঁটার সময় কি চোখ কপালে রেখে হাঁটেন, নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে? মেয়েটা আরও চিৎকার করে বলল। এই মেয়ে, গলার ভলিউম কমিয়ে তারপর কথা বলো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাসায় শেখায়নি? রায়দা রাগ সংযত করে বলে। না, শেখায়নি আমাকে। আপনাকে শিখিয়েছে, আপনাকে শেখালেই হবে। এইসব ছেলেদের যারা সাপোর্ট করে তাদের সাথে এভাবে কথা বলা উচিত। আগের নেই চিৎকার করে মেয়েটা বলে। সামান্য আইসক্রিমের জন্য এমন করছো? তোমার আইসক্রিমের টাকা দিয়ে দিচ্ছি, বিদায় হও এখান থেকে। ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে রায়দা বলে। আপনি আমাকে টাকা দেখাচ্ছেন? আপনি জানেন আমার বাবা আর ভাই আপনাকে কিনতে পারবে টাকা দিয়ে? মেয়েটা আঙুল উঁচিয়ে রায়দাকে বলে। মলের মানুষজন জড়ো হয়ে কানাঘুষা করছে আর তামাশা দেখছে। চুপ বেয়াদব মেয়ে, অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করছি। আরেকটা কথা বলে থাপ্পড় দিয়ে তোমার নাম ভুলে দিব একদম। রায়দা রেগে বলে। রায়কে ছেড়ে দে ছোট, পোলাপান বুঝতে পারিনি। অর্ক রায়দাকে আটকে বলে। কিসের ছোট? ওর সাহস কি করে হয় বাপ্পিকে আজে বাজে কথা বলার? এই মেয়ে টাকার গরম দেখাচ্ছ আমায়? হ্যাঁ, নিজে 2 টাকা জীবনে ইনকাম করেছো, সারা জীবন বাপ ভাইয়ের ঘাড়ে ঝুলে খাও, আবার অন্যকে টাকার গরম দেখাও। রায়দা রাগ কন্ট্রোল না করতে পেরে বলে। আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আমার ভাইয়াকে ডাকবো? মেয়েটা বলে। ডাকো তোমার ভাইকে, পারলে তোমার 14 গোষ্ঠীকে ডাকো। আমিও তাদের বলতে চাই এই বেয়াদব মেয়েকে তারা কোনো আদব শেখায়নি। দাঁতে দাঁত চেপে রায়দা বলে। অর্ক রায়দাকে সেখান থেকে টেনে নিয়ে যেতে চায়। অর্কের থেকে হাত ছাড়িয়ে রায়দা মেয়েটার সামনে গিয়ে ও ডান হাত টেনে 1000 টাকা গুঁজে দেয় হাতে। পরের বার কাউকে কিছু বলার আগে না অবশ্যই আদব কায়দা শিখে নিবা, ঠিক আছে? কথাটা বলে রায়দা সেখান থেকে চলে যায়। হাতের মুঠো খুলে টাকাটার দিকে তাকিয়ে মেয়েটা কেঁদে দেয়। কাঁদিস না সায়ু, ভাইয়াকে কল দিয়ে বল সব। ভাইয়া এই রাগী আপুটাকে শায়েস্তা করবে। সায়ন্তিকার বান্ধবী তার চোখের পানি মুছে দিয়ে বলে। সায়ন্তিকা ফোন বের করে তার ভাইকে কল দেয়। রায়দার মেজাজ এখনও খারাপ হয়ে আছে। তার বন্ধুরা বিষয়টা বুঝতে পেরে চুপ করে আছে, কেউ কিছু বলছে না। এক্সিস্ট গেট দিয়ে একে একে মল থেকে বের হয়। সায়ন গাড়ি পার্কিং করে বাইরে দাঁড়িয়েছিল। তখন সায়ন্তিকা কল দিয়ে কান্না করতে থাকে। সায়ন্তিকার কান্না শুনতে পেলে সায়ন মলের ভেতরে ঢোকে। দোতলায় উঠে এদিক ওদিক তাকিয়ে সায়ন্তিকাকে খুঁজতে থাকে। তখনই তার চোখ যায় নিচের দিকে, যেখানে এক্সিস্ট গেট দিয়ে রায়দা বের হচ্ছিল। প্রথমে সায়ন ভাবে মনের ভুল, কিন্তু সিওর হওয়ার আগেই রায়দা বেরিয়ে যায়। সায়না ভিড় ঠেলে দৌড়ে মল থেকে বের হয়, কিন্তু কোথাও রায়দাকে পায় না। হাঁপাতে হাঁপাতে মলের সিঁড়িতে বসে রায়দাকে কল দেয়। সায়ন্তিকা সায়নের বুকে মুখ লুকিয়ে কাঁদছে আর সায়ন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আইসক্রিমের স্টলের সামনে সায়ন্তিকাকে এনে আইসক্রিম কিনে দিচ্ছে, কিন্তু তারপরও কান্না থামছে না।
আরে এত কান্না করার কি আছে? যে মেয়েটা তোকে বকেছে ওরে খুঁজে পেলে আমার কাছে নিয়ে আসিস। নে আইসক্রিম খা। কোনটা খাবি বল, নাকি পুরো দোকানটি তুলে নেব? সায়ন্তিকার গাল টেনে সায়ন বলে, ওই আপুটা এত রুড, আমাকে ভালো করে বলতে পারতো, কিন্তু কিভাবে ধমক দিয়ে বলল, আবার টাকার গরম দেখিয়ে গেল। তুমি কিন্তু আপুটাকে পেলে এটা শোধ নিবা। নাক টেনে বলে সায়ন্তিকা। আবুটাকে আইসক্রিম দিয়ে গোসল করে দিব, সমস্যা নেই। এখন কান্না থামা, নাহলে মেকআপ সব নষ্ট হয়ে ছেলেটা তোর আসল রূপ দেখে ফেলবে, পরে সবাই ভয়ে পালাবে। সায়নের এমন কথাগুলো শুনে সায়ন্তিকা কান্না থামিয়ে সায়নকে মারতে থাকে, এক পর্যায়ে হেসে দেয়। কেনাকাটা সেরে আয়, বান্ধবীকে নিয়ে আমি বাইরে আছে, আমার একটু কাজ আছে, সেটা সারতে হবে। শপিং শেষ হলে কল দিস। সায়নের কথায় শান্তিকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সায়ন হেঁটে স্থান ত্যাগ করে। তোর ভাইকে প্রথম দেখলাম একটু নর্মালভাবে কথা বলতে, সবসময় দেখি কেমন গম্ভীরভাবে থাকে। ভাইয়া কি হাসে না? সায়ন্তিকার বান্ধবী জিজ্ঞেস করে। ভাইয়ার পার্সোনালিটি এমনই, যখন যেমন প্রয়োজন তেমন ব্যক্তিত্ব প্রকাশ করে। চল শপিং শেষ করি। সায়ন্তিকা আর তার বান্ধবী চলে যায়। মলের বাইরে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে সায়ন রায়দার নাম্বারে আবারও কল দেয়, কিন্তু নাম্বার এখনও ব্লক। তখন রায়দাকে দেখার পর অনেকবার কল দিয়েছিল, কিন্তু নাম্বার ব্লক থাকায় জিজ্ঞেস করতে পারেনি মলের বিষয়টা। রায়দাকে একটা মেসেজ পাঠিয়ে এসে মেসেজটা পাঠিয়ে অন্য এক নাম্বারে কল দিয়ে কথা বলতে শুরু করে। রুহির কাঁধে মাথা দিয়ে উবারে বসে আছে রায়দা, গাড়ির উইন্ডো দিয়ে রাস্তা দেখতে থাকে। মেয়েটাকে যেভাবে বকা দিলি, এমন বকা মনে হয় না জীবনে কেউ ওরে দিয়েছে। পায়েল হাসতে হাসতে রায়দাকে বলে। বড় লোকের মেয়েগুলো এমনই হয়, নাক টিপলে কখনো ওয়া ওয়া করে, সেই মেয়েগুলো টাকার গরম দেখায়। অর্ক বলে। মেয়েটার কপাল ভালো, আর একটু হলেই রাই ভাইয়ের হাতে থাপ্পড় খেতুম। বাপি হুট করে বলে। তোরা থাম তো, এক কথা নিয়ে আর কত গল্প করবি? বিরক্ত হয়ে রুহি বলে। তাহলে তোর বিয়ে নিয়ে গল্প করব? রুহির দিকে অদ্ভুত দৃষ্টি ফেলে অর্ক। রুহি, দুলাভাইয়ের নাম্বার আছে? কালকে কিন্তু কল দিয়ে ভার্সিটি ক্যান্টিনে ডাকবি, গল্প করব। রায়দা অর্কের দিকে তাকিয়ে বলে। অর্ক মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। রুহি মাথা নিচু করে সব শুনতে থাকে। তাহলে তো ভালোই হবে, নতুন দুলাভাইয়ের থেকে ট্রিট নেওয়া যাবে। তুই কি বলিস অর্ক? পায়েল অর্ককে রাগাতে বলে। রুহি, সেমিস্টার শুরু হওয়ার আগে বিয়ে সেরে ফেল না। আমি এত ব্যস্ত মানুষ, তোর বিয়েতে যেতে পারবো না সময়ের অভাবে। বাপ্পি সানগ্লাস চোখে দিয়ে বলে। তুই আমার সানগ্লাস চুরি করেছিস? দে, ফেরত দে। পায়েল আর বাপ্পি সানগ্লাস নিয়ে টানাটানি করতে থাকে। কালকে সকালে গিয়ে বাপ্পি অডিটোরিয়াম দখল করে রাখবি, যাতে সিনিয়ররা সুযোগ না পায়। আমি আর রায় ঠিক সময় পৌঁছে যাব। ফাহিম বাপ্পিকে বলে। কালকে সারাদিন নাচের অনুষ্ঠান চলবে। অর্ক ফাহিমকে জিজ্ঞেস করে। হ্যাঁ মোটামুটি। কেন, তোর কাজ আছে কোনো? ফাহিম জিজ্ঞেস করে। না, এমনি জিজ্ঞেস করলাম, সবাই তো আসছিস। অর্ক জবাব দেয়। আমার ডিউটি আছে, আমার লেট হবে। রুহি বলে ওঠে। তোকে না বলেছি চাকরিটা ছাড়, আমাদের যা ইনকাম তাতে তো তুই ভালোভাবে শেয়ার পাস, তারপরেও তো তোর চাকরিটা কেন লাগবে? বাপ্পি জিজ্ঞেস করে রুহিকে। ঢাকায় থাকতে গেলে অতিরিক্ত ইনকামের প্রয়োজন আছে, আর তাছাড়া গ্রামে মাস শেষেও টাকা পাঠাতে হয়, নিজের পড়ার খরচ নিজে চালাতে হয়, এত কিছু মেনটেন করতে যথেষ্ট ইনকাম দরকার। আশা করি ওর পরিবার বিয়ের জন্য ভালো ছেলেই দেখেছে, যাতে মেয়ের কষ্ট না হয়। রায়দা বলে। সবাই চুপ হয়ে যায়, কেউ আর কিছু বলে না। সকলে একে একে নিজেদের বাসায় নেমে গেলে রায়দা আর ফাহিম বাসায় ফিরে আসে। কালকে সকাল থেকে প্র্যাকটিস শুরু হবে, সেই জন্য আজকে সকলকে বিশ্রামের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসায় ফিরে ফাহিম নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। মিসেস ফিরোজা টিভি দেখছিল। তখন রায়দা তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বাহির থেকে ফিরে একদম জামা পাল্টায়নি, ওই অবস্থায় চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে সে। ঘুমে চোখ দুটো সবে লেগে আসছিল, তখন ফোন বেজে উঠলে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে কে কল করেছে। ফোনে নানুর মেয়ের নামে সেভ করা নাম্বারটা দেখে হাই তুলে কল রিসিভ করে সে। রাই স্পিকিং, হাউ ক্যান আই হেল্প ইউ নানুর মেয়ে? কল রিসিভ করে রায়দা বলতে থাকে। বিয়াদব মেয়ে, মাকে সালাম কালাম দেওয়া ভুলে গেছিস? আর তোকে না নিষেধ করেছি আমাকে ওই নামে ডাকতে না? রায়দাকে ধমক দিয়ে বলে তার মা রওশনারা। আপনি ভুলে যাচ্ছেন মিসেস রওশনারা জন্ম দিলেই মা হওয়া যায় না, সেটার জন্য যোগ্যতা লাগে। আপনি আমার নানুর মেয়ের বেশি কিছুই না। রায়দা শান্ত গলায় জবাব দেয়। দেখ রাই, তোকে মানুষ করতে এত পরিশ্রম করেছি, আর তুই এভাবে প্রতিদান দিচ্ছিস?
কখন কোথায় যাস কি করিস মা হয়ে কিছুই জানি না। মানুষের কাছ থেকে আমাকে শুনতে হয় মেয়ের খবর। আপনার ভাষণ দিতে যদি কল দিয়ে থাকেন তাহলে কলটা কেটে দিচ্ছি আমি। তোর বাবা তোর সাথে কথা বলতে চায় না, কথা বল। কেন, নানুর মেয়ের জামাইয়ের ফোন নেই? উনি কি নিজের ফোন থেকে কল দিতে পারছে না? আর কল দিলেই বা কি বলবে? নতুন কোনো পাত্রের কথা নিশ্চয়ই বলবে। অমুক একটা পাত্র পেয়েছি আম্বানির কাজের লোকের ছেলে, কিংবা তমুক একটা পাত্র পেয়েছি সাকিব আল হাসানের খালাতো চাচাতো ফুফাতো ভাই। তার আনা পাত্রের নমুনা তো এমনই হবে। ঠিক আছে, আর বলবো না কিছু। তোর বাবাকে বলবো তার নাম্বার দিয়েই কল দিতে। তুই বাসায় ফিরবি কবে? গ্রামে ওই পরিবেশে তোর তো কষ্ট হচ্ছে নিশ্চয়ই। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আপনি নিজের আর আপনার বরের চিন্তা করেন। রাখছি, ভালো থাকবেন। কথাগুলো বলে রায়দা কল কেটে দেয়। চোখের পলক ফেলতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে বালিশে পড়ে। ফোনটা আবারও বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক না করেই কলটা রিসিভ করে কথা বলতে শুরু করে রায়দা। উফ, আপনাকে বললাম না আমার ফেরার সময় হলে আমি ঠিক সময় বাসায় ফিরবো। বেশি কল দিয়ে বিরক্ত করলে এই জন্মে আর আমার চেহারা দেখতে পাবেন না আপনি। রায়দা একটানা কথাগুলো বলে শ্বাস নেয়। মনে হচ্ছে কারোর উপর অনেক রেগে আছো। আমার ঋতু শুধু আমার উপরে রাগ করার, তাই না? এই রাগে অন্য কেউ ভাগ বসালে আমার তো ভালো লাগবে না। বউ রাগ করবে, আমি রাগ ভাঙাবো, এটা তো আমার চিরের স্বপ্ন। সায়ন ধীর গলায় হেসে হেসে বলে। সায়নের কণ্ঠ পেয়ে রায়দা ফোন কান থেকে সরিয়ে দেখে অপরিচিত আরেকটা নাম্বার। কি ভাবছো? এই নাম্বারের বিষয়ে ভাবছো? সিমটাকে যখন আগেই কিনেছে, ওপেন করেই তোমাকে কল দিলাম। বউ রেগে নাম্বার ব্লক করে রেখেছে, তাই বলে কি বউ কি বিরক্ত করা ছেড়ে দেব? এত সহজে হার মারার ছেলে ইমতিয়াজ সায়ন না। এই নাম্বার ব্লক করলে আরেকটা সিম কিনেছে, সেটা দিয়ে কল দিব। আপনি দেখছি নিব্বাদের মতো আচরণ করছেন। আপনার বয়স অনুযায়ী আপনাকে যতটুকু ম্যাচিওর ভেবেছিলাম, এখন দেখছি তার ছিটে ফোটাও নেই আপনার মধ্যে। আপনার কি মনে হয় এসব করলে আমি পটে যাব? বউয়ের সাথে ম্যাচিওরিটি দেখিয়ে কি হবে? আমার বউ যথেষ্ট ম্যাচিওর, তার সাথে তো উল্টো আচরণ করা উচিত না, নাহলে সংসারে সে বোর হয়ে যাবে। আর বউকে পটানো কি আছে? তুমি স্বীকার করলেও আমার বউ, আর না করলেও আমার বউ। এখন মনে হচ্ছে একটা মাইক ভাড়া করে রাস্তায় নেমে মাইকিং করে আপনার বলা বাকি। হ্যালো এলাকাবাসী, শুনছেন? রাইদা রাফায়েত আমার বউ। দেখেন দেখেন, এই মেয়ে আমার বউ, যে আমাকে দু চোখে দেখতে পারে না। আরে বাহ বউ, ভালো আইডিয়া দিয়েছো তো। আমি কথা দিচ্ছি, তোমার ঠিকানা পেলেই মাইক নিয়ে হাজির হয়ে যাব। বউ, ও বউ, তুমি কোথায় আছো? একবার বলো না প্লিজ। তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক, এটা এসে জাস্ট দেখে চলে যাব। এখন বুঝলাম কেন মানুষ প্রেমিকাকে বিয়ে করতে লেট করে। প্রেমিকা হলে তখন কন্ট্রোলে থাকে, কিন্তু বউ হলে এক সেকেন্ডও কন্ট্রোল হয় না। এই একদম বউ রাখবেন না, এভাবে ডাকলে বিরক্ত হই আমি। আমি আপনার প্রেমিকা ছিলাম না কোনোদিনই, আর আপনার বউও না আমি। যা হয়েছে জাস্ট অ্যাক্সিডেন্ট। প্রেমিকা ছিল না, কিন্তু এখন তুমি আমাকে বিয়ে করা একমাত্র বউ। তুমি বললেই কি আমি বউর দাবি ছাড়বো নাকি? 10টা না 5টা না একটা মাত্র বউ আমার। বিয়ের পর বউটাকে একটু কাছে পেলাম না। বউয়ের চোমের অভাবে এই 2 দিনেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু মায়া দয়া করো এই বালকের উপর। দেখ, আপনার সাথে তর্ক করাই অযথা সময় নষ্ট। আপনার মুখের লাগাম দিন দিন ছুটে যাচ্ছে। কল কেটে ব্লক দিচ্ছি, আর কল দিবেন আমায়। তোমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আর ছবি পাঠিয়েছে, দুটো দেখো তো কেমন লাগছে আমাকে। আপনার ছবি দেখে আমি কি করব? সারপ্রাইজ আছে, দেখো। আমি ঘন্টাখানেক পর কল দিব, তুমি ততক্ষণে দেখো। কথাগুলো বলে সায়ন কল কেটে দেয়। রায়দা হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে সায়নের আগের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবি আর ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে ক্লিক করে রায়দা লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। বিস্ময়ে তার চোখ বড় হয়ে যায়। ডান হাত নিয়ে নিজের মুখ চেপে ধরে সে। ভিডিওতে হুজুর আর তার সায়নের বিয়ে পড়াচ্ছে, যেখানে সায়ন গম্ভীর মুখে বসে আছে। হুজুর তাকে কবুল বলতে বললে এক নিমেষেই সায়ন কবুল বলে। এরপর রায়দার রুমের ভিডিও রয়েছে, সেখানে বিধ্বস্ত রায়দাকে দেখা যাচ্ছে। ভিডিওটা আর না দেখে রায়দা বন্ধ করে দেয়। ছবিগুলোতে ক্লিক করলে তার মাথায় চক্কর দেয়। ছবিতে সে সায়নের বুকে মাথা দিয়ে রেখেছে, আর সায়ন তাকে জড়িয়ে ধরে বসে আছে। রায়দা বুঝতে পারে যখন সে অজ্ঞান হয়েছিল তখন হয়তো সায়ন ছবি তুলে রেখেছে। রায়দার ভাবনার মাঝেই সায়ন মেসেজ দেয়। আমার বিয়ের একমাত্র ছবি এটা। ছবিটা বড় করে বাঁধিয়ে আমাদের বেডরুমে টাঙাবো। ছবিটা তোমার পছন্দ হয়েছে বউ? সায়নের মেসেজ পড়ে রায়দা কি বলবে ভাষা খুঁজে পায় না। আবারও সায়ন মেসেজ পাঠায়। বউ, শেষবার বলছে, এবার যদি ব্লগ দাও তাহলে সব ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করব,
শুধু তাই না, পত্রিকা পোস্টার বানিয়ে এমনকি টিভিতে নিউজ বানিয়ে বলবো এই ছবির মেয়েটা আমার বিয়ে করা একমাত্র বউ। কিন্তু সে মানতে নারাজ। সায়নের মেসেজ পড়ে রায়দা কপালে হাত দিয়ে বসে থাকে। ফোন বিছানায় ফেলে মিসেস ফিরোজার কাছে যায়। রায়দার এখন ইচ্ছে করছে নিজের কপালে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি হতে। এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না তার। এমনি তার জীবনের সমস্যার শেষ নেই, তার উপর সায়নের এসব কাজ কর্মে সে মহা বিরক্ত। মিসেস ফিরোজার পাশে এসে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে রায়দা। কি হয়েছে, গাল ফুলে আছে কেন তোর? মিসেস ফিরোজা জিজ্ঞেস করে। বাসায় ফিরতে হবে, অথচ আমার ইচ্ছে করে না ওই বাসায় যেতে। রায়দা মন খারাপ করে বলে। তোর মা কল দিয়েছিল? হ্যাঁ, তবে জানে না আমি যে ঢাকায় ফিরেছি। তাহলে কয়েকটা দিন পর বাসায় ফিরে যা। এই বাসার দরজা তো তোর জন্য সবসময় খোলা, যখন ইচ্ছা আসবি যাবি, কেউ বাধা দেওয়ার নেই। কথাগুলো বলে মিসেস ফিরোজা রায়দার মাথায় হাত বুলিয়ে দেয়। রায়দা ভাবতে থাকে কিভাবে সায়নের ব্যবস্থা করা যায়। হুট করে তার আরাফের কথা মনে হয়। আচ্ছা, আরাফ কি বিয়ের বিষয়টা জানে? হয়তো জানে, কিংবা জানে না। ঢাকা ফিরে আরাফ একটা কল কিংবা মেসেজ দেয়নি, এটা রায়দার কাছে আশ্চর্য লাগে অনেক। মিসেস ফিরোজার কোলে শুয়ে কথাগুলো ভাবছিল রায়দা। বাসায় ফিরে সায়ন রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন নতুন সিম কিনেই গাড়িতে বসেই রায়দাকে বিরক্ত করতে কল দিয়েছিল সে। সায়ন্তিকা শপিং শেষ করে আসার আগে সায়ন নিজের কাজ শেষ করে। এরপর সায়ন্তিকাকে নিয়ে বাসায় ফিরে আসে। হাতে থাকা বড় খামটা বিছানায় রেখে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সায়ন উন্মুক্ত শরীরে এসে বিছানায় বসে। তোয়ালে দিয়ে মাথা মুছতে বসে যায় লাগেজ খুলতে। লাগেজ খুলে নিজের জামা কাপড়গুলো ফ্লোরে রেখে কাঙ্ক্ষিত জিনিসগুলো খুঁজতে থাকে। একটা ব্যাগ বের করে সেখান থেকে ব্যাগটা আর বিছানার উপর রাখা খামটা নিয়ে আলমারির সামনে যায় সে। চাবি দিয়ে আলমারির লক খুলে একটা অংশ খালি করার জন্য নিজের শার্টগুলো সেখান থেকে সরিয়ে অন্য পাশে রাখে। তারপর ব্যাগটা খালি অংশে রেখে হাতে থাকা খামটা খুলতে শুরু করে। খাম খুললে বেরিয়ে আসে দুটো ছবি। একটা ছবি হলো যেটা সে রায়দাকে পাঠিয়েছিল, আর একটা ছবিতে দুটো ছবি ক্লোজ করে বানানো। অনেক আগে লঞ্চে রায়দার ঘুমন্ত একটা ছবি, আর সেদিন গাড়িতে রায়দার ঘুমন্ত ছবি, দুটোকে একত্রে ক্লোজ করে বের করেছে সায়ন। সযত্নে আঠা দিয়ে ছবি দুটোকে আলমারির দরজার ভিতরের দিকে লাগিয়ে দেয় সে, যাতে প্রতিবার আলমারি খুললে ছবি দুটো দেখতে পায়। কাজ শেষ করে ফ্লোরে পড়ে থাকা জামা কাপড় লাগেজে রেখে বিছানায় শুয়ে পড়ে। ফোন হাতে নিয়ে চেক করে রায়দা কোনো রিপ্লাই করেছে কিনা তার মেসেজের। আপনাকে আমি দেখে নিব, অসভ্য লোক। এটাই ছিল সায়নের পাঠানো মেসেজের দেওয়া রায়দার রিপ্লাই। রায়দার রিপ্লাই পড়ে সায়ন শব্দ করে হেসে দেয়। মাথায় দুষ্টুমি চাপলে আবারও রায়দাকে বিরক্ত করতে মেসেজ পাঠায়। রায়দা গ্রুপে বন্ধুদের সাথে চ্যাট করছিল, তখনই সায়নের মেসেজ আসে। তোমাকে আজকে সাদা রঙের থ্রি পিসে অনেক সুন্দর লাগছিল। মেসেজটা পড়ে রায়দা অবাক হয়ে যায়। সাথে সাথেই সে রিপ্লাই করে। এই আপনি আন্দাজে ঢিল ছুঁড়ে বললেন আর হবে নাকি? আমি মোটেও সাদা থ্রি পিস পরিনি আজকে। রায়দা রিপ্লাই পড়ে সায়ন হাসতে থাকে। তাহলে শপিং মলে তোমার টুইন ছিল? এই রে, তুমি বলনি তোমার যে টুইন আছে? ভালোই হলো, বউর সাথে শালি ফ্রি পেলাম। আপনি কি জাদু জানেন নাকি? আমি কোথায় গিয়েছি, কি রঙের জামা পরেছি জানলেন কি করে? এটাকে বলে মনের মিল। বউ যেখানে যায় বউ ঠিকই টের পেয়ে যায়। এই যে তুমি তোমার ঠিকানা আমায় বলনি, তারপর আমি খুঁজে বের করব। একদিন ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার বিছানার পাশে বসে আছি। সায়নের মেসেজ পড়ে রায়দা একটা রিয়াক্ট দেয়। সাথে সাথে সায়ন চুমুর ইমোজি পাঠায়। রায়দা বিরক্ত হয়ে ভাবে সায়নের মেসেজের আর রিপ্লাই করবে না। তখন আবারও ফোনের আলো জ্বলে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে আরফ মেসেজ পাঠিয়েছে। কেমন আছো রাই? আমি আসলে অনেক ব্যস্ত। সেই দিন ঢাকা ফেরার পরেই বস আমাকে গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে পাঠিয়েছে, যেখানে নেটওয়ার্ক সমস্যা। তোমাকে কল দিয়েছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। আমি আর আগামীকাল ঢাকায় ফিরব। তুমি কি ঢাকা ফিরছো? ঢাকা ফিরলে আমাকে জানিও। তোমার সাথে আমার কিছু কথা আছে, সেগুলো দেখা করে বলতে চাই। মেসেজটা পড়ে রায়দার মন খারাপ হয়ে যায়। সে ঠিক করেছে আরবকে সম্পূর্ণ ইগনোর করবে। তবে মেসেজ পড়ে রায়দা বুঝতে পারল আরব বিয়ের বিষয়ে কিছুই জানে না। আরফের মেসেজের কোনো রিপ্লাই না করে রায়দা মেসেজটা ডিলিট করে দেয়। সাউন্ডের যন্ত্রণা থেকে বাঁচতে রাতে ফোন বন্ধ করে রায়দা ঘুমায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফাহিম আর রায়দা বাসায় নাস্তা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। সেমিস্টার ব্রেক চলছে। এই সময় রায়দাদের ভার্সিটিতে দেখে অনেকে শিক্ষক অবাক হয়। পরে অবশ্য বুঝতে পারে ওরা অডিটোরিয়াম দখল করে নাচের অনুশীলন করতে এসেছে। বাপ্পি, রায়দা, পায়েল, অর্ক নিজেদের অনুশীলন শুরু করে দেয়। ফাহিম ল্যাপটপে মিউজিক ছেড়ে ইনস্ট্রাকশন দিতে থাকে।
ঘন্টা 2 অনুশীলন করার পর সকলে ব্রেক নেয়। বহুত হয়েছে, বাকিটা ব্রেকের পর করব। বাপ্পি হাঁপিয়ে বলে। হ আমার এখন ঠান্ডা পানি চাই। পায়েল চেয়ার টেনে বসে বলে। আরেকটা বার করি, তারপর না হয় ক্যান্টিনে যাবো নে। রায়দা তোর মতো বলে। আমরা রোবট না, এখন ব্রেক নিতেই হবে। চল তোরা, রাই একাই অনুশীলন করুক। কথাগুলো বলে অর্ক চলে যায়। অর্কের পিছন পিছন বাপ্পি, পায়েল, ফাহিম যায়। বাধ্য হয়ে রায়দাও যায়। ক্যান্টিনে গিয়ে সকলে চেয়ার টেনে বসে রেস্ট নিতে থাকে। এই ছোটু, একটি পানি নিয়ে আয় জলদি। ক্যান্টিনের একটা ছেলেকে বাপ্পি বলে। ছেলেটা ফ্রিজ থেকে 2 লিটারের ঠান্ডা পানি এনে রাখে। আপনাকে স্পেশাল চা বসাইছি, ততক্ষণে পানি আর সিঙ্গারা দিতেছি, সেটা খান। ছেলেটা বলে। ওকে দেই। বাপ্পি জবাব দেয়। রুহিকে মিস করতাছি, ও কি বিকালে আসবে? হুট করে পায়েল বলে। না, ওর ডিউটি আছে, বললো না, ভুলে গেলি? অর্কের দিকে আর চোখে তাকিয়ে রায়দা বলে। প্রোগ্রাম 2 দিন পর, তাই কে আছে কে নেই তা দেখার বিষয় না। কাশি দিয়ে অর্ক বলে। শুনলাম নতুন ব্যাচ ভর্তি হয়েছে ভার্সিটিতে। বাপ্পি হাসি দিয়ে বলে। তাতে তোর কি লাভ? কত ফ্রেশার আসলো, কিন্তু তোর কপাল তো খুললো না। ফাহিম বলে ওঠে। আমারও সময় আসবে, তখন দেখে নিস। ফাহিমের কাছ থেকে সিঙ্গারা কেড়ে নিয়ে বাপ্পি বলে। আপনার সময় কোন ঘড়িতে আসবে সেটা যদি বলে দিতেন, তাহলে সেই ঘড়িটা কিনে আপনার সময় দেখার অপেক্ষা করতাম। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে পায়েল। পায়েলের কথা শুনে সবাই হেসে দেয়। বাপ্পি পায়েলের হাত ঘড়ি ছিনিয়ে নেয়। হাসতে হাসতে সকলে গল্প করছিল। তখন ক্যান্টিনের ক্যাশ কাউন্টার থেকে চিল্লাপাল্লা শুনতে পায়। কি হইল আবার? বাপ্পি বলে ওঠে। মনে হয় সিনিয়র কেউ খেয়ে টাকা দেয়নি, সেটা নিয়ে হয়তো ঝামেলা। ফাহিম জবাব দেয়। এক ছেলে দৌড়ে রায়দাদের টেবিলের সামনে দাঁড়ায়। মেয়েরা ঝামেলা করতেছে, তাই ছুটে বললো আপনাদের ডাকতে। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে। নিশ্চয়ই কোনো জুনিয়র পাওয়া দেখাচ্ছে। হাই তুলে অর্ক বলে। যাই, আমিও একটু দেখে আসি কার এত কলিজা পাওয়ার দেখায়। হাসতে হাসতে রায়দা গলার স্কার্ফ পেঁচিয়ে ক্যাশ কাউন্টারের দিকে যায়। রায়দা আর পায়েল এসে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ায়। সকলে ওদের দেখে জায়গা করে দেয়। কি রে ছোটু, কে আবার কি করলো? দেখি তো সেই মেয়ের চাঁদ মুখখানা। স্যার, মেয়েরা ঝামেলা করতেছে, তাই ছোট্টু বললো আপনাদের ডাকতে। আপনাদের চা নিয়ে যাইতেছিলাম, তখন এক নতুন আপা চা কেড়ে নিল। বললো হে অনেকক্ষণ অপেক্ষা করতেছে, তারে না দিয়া অন্যরে কেন চা দিতেছি। ছেলেটা জবাব দেয়। ওকে চল দেখি কোন আপা আমাদের চা নিচ্ছে। পায়েল ছেলেটার কাঁধে হাত দিয়ে বলে। ছেলেটা হাত দিয়ে একটা টেবিল দেখিয়ে দেয়। মেয়েটা চায়ের কাপ হাতে নিয়ে যেই চুমুক দেবে, অমনি রায়দা কাপটা কেড়ে নেয়। মেয়েটার সামনে চেয়ার টেনে রায়দা বসে। রায়দা মেয়েটাকে ইগনোর করে চায়ের কাপটা নিয়ে খেতে থাকে। এমন ভাব করে যে তার সামনে কেউ বসে আছে সে দেখেনি। সামনে বসা মেয়েটা চিৎকার করে ওঠে। তখনই রায়দা পুরোটা চা মেয়েটার গায়ে মারে। মুহূর্তে পুরো ক্যান্টিনের পরিবেশ পাল্টে যায়। আরে তুমি, এবার ঠান্ডা চা মেরেছি, আরেকবার যদি তোমাকে বেয়াদবি করতে দেখি না, তাহলে গরম চা মেরে চেহারা পাল্টে দিবা একদম। চায়ের কাপটা শব্দ করে মেয়েটার সামনে রেখে বলে রায়দা। কি রে রাই, এত চেতলো কেন? অর্ক ভিড়ের দিকে তাকিয়ে বলে। নিশ্চয়ই মেয়েটা পাকনামি করে তর্ক করছিল, তাই রাই হাই পাওয়ারের ওষুধ মেয়েটাকে দিয়েছে। খেতে খেতে বাপ্পি জবাব দেয়। জলদি গিয়ে ওরে থামা, না হলে আজকে মেয়েটাকে এমন ওষুধ দেবে এই জীবনে আরও ভার্সিটিতে আসবে না। ফাহিম ফোনের দিকে তাকিয়ে বলে। একটা জিনিস খেয়াল করেছিস, রাই ফেরার পর থেকে অন্যরকম আচরণ করছে, ও রাগটাও কন্ট্রোল করতে পারছে না। অর্ক বলে। তুই কি বলতে চাচ্ছিস? বাপ্পি উল্টো অর্ককে প্রশ্ন করে। কি হয়েছে পরে দেখা যাবে, আগে রাইকে থামায়। অর্ক বসা থেকে উঠে বলে। দুই বন্ধু এগিয়ে যায় ভিড়ের দিকে, যেখানে একটা টেবিল ঘিরে সকলে দাঁড়িয়ে আছে। রায়দা আর সায়ন্তিকা তামাশা দেখতে ক্লাস ছেড়ে অনেকে এসে ভিড় করেছে। রায়দা চা ছুঁড়ে মারার পর সায়ন্তিকা বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে ওর বান্ধবীও ভয়ে সায়ন্তিকার পিছনে দাঁড়ায়। পায়েল রায়দার পাশে চেয়ার টেনে বসে ভিডিও করতে থাকে সব। সায়ন্তিকা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রায়দাকে বলে। তা পাপা কি পারি, এখানে আবার কি এসেছো? আমার কাছ থেকে আদব শিখতে? চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে জিজ্ঞেস করে রায়দা। আপনি আবারও আমায় অপমান করলেন। চাটা যদি গরম হতো আমি পুড়ে যেতাম না। আপনি জানেন আমি কে? আপনি এখানে কি করছেন? আপনি এখানে আছেন জানলে জীবনেও এখানে আসতাম না। সায়ন্তিকা আগের নেই জোর গলায় বলে। আমি আসলে কেয়ার করি না কে তুমি।
তুমি যদি মন্ত্রীর মেয়েও হও তারপরেও তোমাকে ভদ্রতা শেখানো উচিত। তোমাকে যখন বলেছে সিনিয়রদের জন্য চা নিয়ে যাচ্ছে, তখন তুমি তেরামো করতে গেলে কেন? বোঝা উচিত ছিল সিনিয়রদের চা নিবার। সিনিয়ররা চেয়েছে তোমার সুন্দর চেহারা দেখবে, কিছু বলবে না? চেহারাই খালি সুন্দর তোমার, কিন্তু মাথা একদম খালি, ভেতরে গোবরও নেই।